কি করবে? কিস করবে না তো? একখানি ঝাটকা দিয়ে দৌড় দিলাম। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। বাসর ঘরে একা বসে আছি। অনেকক্ষণ হয়ে গেল, বরমহাশয়ের নিউজ পাচ্ছি না। ওহ, মেকআপ করে কেমন যেন অস্বস্তি লাগছে। গ্রামে থাকতাম, মেকআপের সাথে অতটা পরিচিত নয়। যার সাথে বিয়ে হয়েছে তাকে খুব চিনি আমি। আমার বন্ধু, আমার পুটুস। আসুক একবার, নাক মুখ ছেড়ে দিব। দরজা খোলার শব্দ। পুটুস আসলো মনে হয়। এসে বলল, কিরে, ঘুমটা দিস নাই কেন? জানিস না বাসরাতে ঘুমটা দিয়ে থাকতে হয়? আর মুখে এত আটা ময়দা মেখেছিস কেন? কি রকম পেতনি পেতনি লাগছে। উফ, টিপু চুপ করবি? তোরেও তো টেপার মতো লাগছে। তুই এটা বলতে পারলি সাথী? এবার প্লিজ কান্না করিস না। এমন ভ্যাকান্না ছেলে জীবনও দেখি নাই আমি। আমি ফ্রেশ হয়ে আসি। বাপরে, ফ্রেশ হতে এত টাইম লাগলো ভাবতেই পারছি না। এত সাজানোর কি দরকার ছিল? রুমে এসে দেখি পুটুস শুয়ে আছে। এই শুনছিস? হুম। ঘুমাবো আমি। তো ঘুমা। আমি তো দুটা বালিশ না হলে ঘুমাতে পারি না, জানিস না? প্লিজ কুটুস, আমার বালিশটা নিস না। দে তো ভেড়া, ড্রামা বাদ দে, ঘুম আসছে। নিলাম বালিশটা কেড়ে। দুইটা বালিশ মাথার নিচে না দিলে ঘাড় ব্যথা করে প্রচুর। টিপু বসে আছে, আমি শুয়ে পড়লাম। কি রে পুটুস, ঘুমা। আমাকে অসহায় পেয়ে আমার বালিশ কেড়ে নিলি? তোর তো জাহান্নাম নসিব হবে। ওলে বাবালে, অবিতাপ দিত। আচ্ছা ওয়েট, এই নে তোর বালিশ। ওয়াও, থ্যাঙ্কস ইয়ার। তোর এই দিন আমি কখনো ভুলবো না। ওকে, এবার তুই ঘুমা। টিপু শুয়ে পড়ল। এবার আমি কি করব? উঁচু জায়গায় না ঘুমালে তো ঘাড়ের অবস্থা খারাপ হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ভাবছি কি করা যায়। ইয়াপ, আইডিয়া। আমার বালিশটা নিয়ে টিপুর বুকের উপর রাখলাম। তারপর মাথা রেখে ঘুমিয়ে পড়লাম। বাহ, আমার মাথায় কত বুদ্ধি! কেউ আমার কপালের চুল সরিয়ে দিচ্ছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি টিপুর হাত আমার চুলে। উহ উহ উহ। কি হয়েছে? কথা না বলে উ উ করিস কেন? সকালে ব্রাশ না করে কথা বলি না কারোর সাথে, নিজেকে কেমন অপরিষ্কার লাগে। টিপু আমার গাল ধরে ওর মুখের কাছে নিয়ে যাচ্ছে। কি করবে? কিস করবে না তো? ও শিট, কি ডিসকাস্টিং ব্যাপার। একখানি ঝাটকা দিয়ে টিপুকে সরিয়ে বাথরুমে ব্রাশ করতে দৌড় দিলাম। বিকালে দেখি টিপু শুয়ে আছে, মোবাইল টিপছে মনে হয়। তাও জিজ্ঞেস করলাম, কিরে টিপু, কি করছিস? চোখ কানা নাকি? দেখিস না কি করছি? না, আজ তো বৌভাত, সবাই অনুষ্ঠানে, আর তুই একা শুয়ে আছিস, তাই জিজ্ঞেস করলাম। ভাল লাগছে না। চল, উঠ বলছি। টিপুর হাত ধরে টানতে লাগলাম, কিন্তু আমার হাত সরিয়ে দিল। কয়েকজন আমাকে ডাকতে আসায় আমি টিপুকে কিছু না বলে ওদের সাথে চলে গেলাম। রাতে খাওয়া দাওয়া করে ফেবু নিয়ে বসলাম। টিপু এখনো রুমে আসেনি। কয়েকজন কংগ্রাচুলেশন জানিয়েছে আমাকে, রিপ্লাই করলাম তাদেরকে। টিপু এসে গেছে, হাতে একটা এক্সট্রা বালিশ নিয়ে। ভ্রু কুচকে বললাম, এটা কেন আনলি? বালিশ তো পেয়ে গেছি। এটাই মাথায় দিবি। জলহস্তিনী বুকের ওপর রেখে আমি ঘুমাতে পারবো না। আমি জলহস্তিনী? কেন, সন্দেহ আছে? কি বললি কুমির? বলেই পাশে থাকা বালিশটা ওর দিকে ছুঁড়ে দিলাম। ওর হাতে থাকা বালিশটা আমার দিকে ছুঁড়ে দিল। টিভিতে দেখানো প্রোগ্রামের মতো আসতে না, এমন জোরে মেরেছে আমার নাকে লেগেছে অনেক। আহ! টিপু ছুটে এলো আমার কাছে, পাগলের মতো দেখাচ্ছে ওকে। ওর উপর আমার তেমন ভালোবাসার ফিলিংস নেই, কিন্তু প্রিয় বন্ধুকে হারাতে চাই না, আর অন্য একটা অচেনা মানুষের সাথে থাকতে পারবো না। বিধায় ওকে বিয়ে করা। আমি জানি টিপু আমায় ভালোবাসে। এসব ভাবতে ভাবতে হঠাৎ নাকে ব্যথা করে উঠল। ওদিকে টিপু কি বলছে এইটাও ব্যথার জ্বালায় কানে যাচ্ছে না। অনেকক্ষণ পেরিয়ে গেল, নাক ধরে বসে আছি। টিপু আমার সামনে মাথা নিচু করে বসে আছে। ওই টিপু চোখ তুলে যখন তাকালো আমার দিকে, দেখি চোখ দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। উফ, কি ভ্যাকান্না ছেলে রে। সরি। আমি এখন ঠিক আছি, ঘুমিয়ে পড়।
কালকে তো আমাকে আর তোকে আমার বাপের বাড়ি যাওয়ার দিন। আচ্ছা। বাড়ি এসে খুব ভালো লাগছে আমার। গ্রামের আলো বাতাসের আসলেই তুলনা নেই। অনেক লোক আসছে টিপুকে দেখতে। টিপুকে আমার ফ্রেন্ড থেকে বরে রূপান্তরিত হয়ে কেমন লাগছে সেটা দেখতে। রাতে এলাম দুজন ঘুমাতে। কানে হেডফোন লাগিয়ে হৃদয় খানের ফিরতো পাবো না গানটা শুনতে লাগলাম। হঠাৎ আমার কান থেকে একটা স্পিকার খুলে ওর কানে লাগিয়ে গান শুনতে লাগলো। ওই ওই, তুই তোর কানে ওটা লাগালি কেন রে? তোর সব জিনিসের আমার অধিকার আছে। ওর কথা শুনে অবাক হয়ে গেলাম। এটা বলা স্বাভাবিক, কিন্তু আমার কি প্রবলেম হচ্ছে টিপুর কাছে যেতে? কিসের জড়তা কাজ করছে আমার ভেতর? ওর সাথে মিশতে পারছি না কেন আমি? তাহলে কি বন্ধুকে কখনো বর ভাবা যায় না? আমি কেন তাহলে টিপুকে বিয়ে করলাম? কেন ওর লাইফটা আমি ধ্বংস করলাম? কি কুটুস বাবু, কোথায় হারিয়ে গেলা? টিপুর চোখের দিকে তাকালাম। স্পষ্ট বোঝা যাচ্ছে ও আমার কাছে আসতে চাইছে, কিন্তু ওকে কি করে বোঝাই আমি এসবের জন্য রেডি না। আমার সময় লাগবে। আমার জড়তা কাটাতে পারছি না আমি। টিপুকে বললাম আমার শরীর খারাপ করছে, আমি ঘুমাবো। ওর দিকে আর না তাকিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। পরদিন দুপুরবেলা। এই কুটুস, জানিস আজ না সুপারমুন দেখা যাবে। মানে? আরে, চাঁদকে 30 গুণ বড় দেখা যাবে। ওকে, দেখবো তাহলে। রাত 7:52। কিরে টিপু, চাঁদ তো অন্যদিন যা দেখি আজকেও তাই দেখছি। হ্যাঁ, তাই তো। হ্যাঁ, তোদের এখানে কোনো পুকুর নেই যেখানে পুকুরের পানিতে চাঁদ দেখা যায়? আছে, যাবি? হুম। চারদিকে নীরবতা। আমার ভয় লাগছে। হরর ফিল্মের মতো এখন যদি ভূত দেখি তাহলে একদম শেষ। ওয়াও, দেখ সাথী, কি সুন্দর দেখাচ্ছে চাঁদটাকে পানিতে। হুম, দেখ, আমার শীত লাগছে। আমার চাদরের মধ্যে আয়। না, থাক। আরে আয় না। টেনে নিয়ে নিল চাদরের মধ্যে। কেমন জানি অস্বস্তি লাগছে, আবার কেমন জানি ভালো লাগছে। হঠাৎ কিছু একটা শব্দে প্রচন্ড ভয়ে সিনেমার মতো টিপুকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে ফেললাম। কি হলো, ভয় পাইছো? আমি তো আছি তোমার সাথে, তাই না? হ্যাঁ, চলো ঘরে যাই, মশা কামড়াচ্ছে। হুম, যাই চল। বাড়িতে এসে আমার বকা খেতে হলো। কিরে সাথী, তোর কি জীবনে আক্কেল হবে না? নতুন বিয়ে হয়েছে, এই হলদি গায়ে পুকুরে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিস? আম্মা, তুমি মনে হয় ভুলে গেছো আমার এখনো আক্কেল মারি উঠে নাই। চুপ কর। আর গেলে তোর কি করি দেখবি। এখন জামাইকে নিয়ে খেতে আয়। আচ্ছা, হালা ট্যাপা, আমার বকা খাওয়া দেখে হাসিছ? ইয়া জোরে একটা চিমটি দিয়ে দিলাম দৌড়। এটা আমার বকা খাওয়া দেখে হাসার জন্যে। এই দাঁড়া, জলহস্তিনী। আজ রাতে খুব জ্যোৎস্না, তাই না কুটুস? হুম, তো এমন জ্যোৎস্না রাতে ডাবলরা কি করে জানিস? জানতে চাই না, ঘুমা। টিপু একদম কাছে চলে এসেছে আমার। আমি এসবের জন্য রেডি না টিপু। আমার সময় চাই, প্লিজ। আমায় জোর করিস না তুই, বলেই কেঁদে দিলাম। টিপু আমার দিক থেকে অন্য পাশে ফিরল। পরদিন আমার শ্বশুর বাড়ি আসলাম। দুদিন পর শাশুড়ি আমার সাথে বসে কথা বলছিলাম। তিনি হঠাৎ আমাকে জিজ্ঞেস করলেন, বৌমা, টিপুর সাথে তোমার কি কোনো ঝামেলা হইছে? না তো আম্মা, কেন? তাহলে ও রাজশাহী এমএ করতে যাচ্ছে কেন? কি বললেন আপনি? ও রাজশাহী যাচ্ছে? কই, আমাকে তো কিছু বলেনি। 7 দিন পরই তো যাবে বলল। কেন জানি মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে। তুমি একটু দেখো না ওর কি হয়েছে। জি আম্মা। টিপু রাজশাহী যাচ্ছে কেন? আমার থেকে দূরে থাকার জন্য? ও, তাহলে তো ভালোই। নিজেকে গোছানোর জন্য একটু সময় পাবো। কিন্তু ওটা শোনার পর থেকে আমার এমন কেন হচ্ছে? কেমন অসহায় লাগছে। রাতে টিপু ফিরলে ওকে জিজ্ঞেস করলাম, শুনলাম রাজশাহী চলে যাচ্ছ? হ্যাঁ। আমাকে জানালে না যে? জানিয়ে কি হবে? আমাকে কি যেতে দিবি না? আটকে রাখবি? হ্যাঁ, রাখবো। কেন? আমি তোমার স্ত্রী। ও আচ্ছা, বুঝলাম। এখন ঘুমা।
টিপু এমন বিহেভ করলো কেন? আমার এত খারাপ লাগার কারণ কি? কেন মনে হচ্ছে ওকে যেতে না দিয়ে আটকে রাখি? কেন? কি জন্য? ওহ, বুঝছি আমি। ওকে ভালোবাসি। ও কখনো কোনোদিন আমাকে ছেড়ে যাওয়ার কথা বলেনি। তাই বুঝিনি ওর মূল্য কতখানি। আজ যখন যাওয়ার কথা বলেছে তখনই বুঝছি ওর মূল্য কতখানি। কিন্তু টিপুকে সত্যি চলে যাবে? 5 দিন কোনো রকমই কেটে গেল। টিপুকে কিছু বলতে যেও পারছি না বলতে। সেই জড়তা কাজ করছে নিজের মধ্যে। যাওয়ার আগের দিন বলেই দিলাম, টিপু, রাজশাহী না গেলে কি খুব লস হবে? লাভও কিছু হবে না, তাই না? আসলে আমি পাশের রুম থেকে শাশুড়ি আম্মার ডাক দিলেন। যা, মা ডাকছে। কিন্তু আমার এখন কথাগুলো বলা জরুরি। আগে মায়ের কথা শুনে আয়। কিছু বলতে চেয়েও পারলাম না। কিছুক্ষণ পর রুমে এসে দেখলাম টিপু ঘুমিয়ে গেছে। না, আমার ভালো লাগছে না। আমার নিজের দোষে টিপু চলে যাচ্ছে আমাকে রেখে। নিজেকে অনেক বোঝালাম টিপুকে আমার মনের কথা বললে ও আমাকে ছেড়ে যাবে না। ঘুমন্ত টিপুর কানের কাছে গিয়ে বললাম, আমাকে ছেড়ে যাস না পুটুস, আমি তোকে ভালোবাসি। ঘুমন্ত চেহারার কোনো পরিবর্তন হলো না। প্রচণ্ড হতাশা নিয়ে শুয়ে পড়লাম। ঘুম আসলো 3টারও পরে। সকালে ধরপড়িয়ে উঠে পড়লাম। টিপুকে খুঁজলাম পাশে। না, নেই। ব্রাশ করে এসে দেখি ব্যাগ রেডি করেছে। বিবর্তন মুখে ওর সামনে গিয়ে বললাম, তোর তো খুশি হওয়ার কথা, মন খারাপ কেন? স্মাইল প্লিজ। বৃথায় হাসি আনার চেষ্টা করলাম। 10টায় ট্রেন, 9টার দিকেই বের হয়ে গেল টিপু। আমি ওকে আটকাতে পারলাম না ওকে আমার মনের কথা বলতে। নিজের উপর রাগ হচ্ছে। হেডফোনে গান দিলাম প্রচণ্ড জোরে। ফিরে তো পাবো না। না, অসহ্য লাগছে। দুঃখের সময় এমন গান শুনলে দুঃখ প্রচণ্ড বেড়ে যায়। আমারও তাই হলো। আমি টিপুকে ফিরে পেতে চাই। ঘড়ির দিকে তাকালাম। 9টা 45 মিনিট। আমি যাব টিপুকে ফিরিয়ে আনতে। কিছু টাকা নিয়ে দিলাম দৌড়। স্টেশনে আসতে আসতে বেজে গেল 10টা 5। গাড়িতে মাত্রই হুইসেল দিল, ছেড়ে দিবে এক্ষুনি। কোন বগিতে খুঁজবো আমি ওকে? সিনেমার কাহিনী মনে পড়ছে। ভাবতে ভাবতে দিল ট্রেন ছেড়ে। সামনের 2টা বগি দেখা এখনো বাকি। মন বলছে একটাতে টিপু আছে। ট্রেন এখনো বেশি জোরে ছাড়েনি। আস্তে আস্তে দৌড়তে লাগলাম। সামনেই তো প্ল্যাটফর্ম শেষ। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন। হঠাৎ দেখি দরজা দিয়ে কেউ হাত বাড়িয়ে দিয়েছে। আমার কত দিনের শখ এমন চলন্ত ট্রেনে কারো হাত ধরে ওঠার। অবশ্য একবার ছেড়ে যাওয়া বাসে উঠেছিলাম। বাসের হেল্পার আমাকে টেনে তুলেছিল। এমন ভাবতে ভাবতে লোকটার হাত ধরে উঠে পড়লাম ট্রেনে। একেবারে ফিল্মি কায়দায়। হঠাৎই মনে হলো এ কার বুকে মাথা রেখেছি আমি। লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। ওটা আর কেউ না, আমার পুটুস। আমার এত আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। আনমনে পুটুসকে আবার জড়িয়ে ধরলাম। কতক্ষণ ধরে আছি জানি না। টিপুটাকে বাস্তবে ফিরলাম। এই যে ম্যাম, এবার তো ছাড়ুন। সামনে স্টেশনে নামতে হবে যে। কেন? আমি তো সামনের স্টেশন পর্যন্ত টিকিট কেটেছি, তাই। মানে কি, তুই রাজশাহী যাবি না? কিভাবে যাব বলেন মহারানী? কুরুশ বাবু যে আমাকে যেতে মানা করেছে। আমি কখন মানা করলাম? কেন মনে নেই? ওই যে কাল রাতে বললি আমাকে ছেড়ে যাস না পুটুস। ওটুকু বলার আগে আমি ওর মুখ চেপে ধরলাম আর বললাম, আমি তোকে ভালোবাসি। টিপু আমার চোখের দিকে তাকাতেই আমি লজ্জায় লাল হতে লাগলাম। এই মুখ যে কোথায় লুকাই, ওহ, ভুলে গেছি। ছেলেদের বুক তো রয়েছে তার প্রিয়তমার লজ্জা মাখা মুখ লুকানোর জন্য। আমিও লুকাই। বাসর ঘরে বউ রেখে বাইরে দাঁড়িয়ে ভাবছি যে ভাগ্যের কি খেলা। কার সাথে কার বিবাহ বন্ধন ঠিক হয়ে আছে কেউ আগে থেকে বুঝতে পারে না। সবকিছুই যেন অপ্রত্যাশিতভাবেই হয়ে গেল। কি হলো কিছুই বুঝতে পারেন না তাই তো? চলুন ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি। আমি রাসেল, থাকি কলকাতায়। সেখানকার ভার্সিটিতে পড়াশোনা শেষ করছি, কিন্তু টাকার জন্য চাকরি পাচ্ছি না। আমার মা নেই, বাবা অসুস্থ। আসলে আমার বাবা সেখানকার প্রতাপশালী ব্যক্তি জহুরুল ইসলামের বাসায় তাদের কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করত। জহুরুল ইসলাম মাটির মানুষ,
তিনি আমার বাবাকে নিজের ভাইয়ের মতো দেখেন। বাবা তো এখন বার্ধক্যের জন্য বাসায় থাকে। বাবার বদলে আমি এখন কাজ করি। জহুরুল আঙ্কেল আমাকে তার নিজের ছেলের মতোই দেখেন। ছেলের মতোই না, ছেলেই ভাবেন। আমাকে তাদের সাথে বসে লাঞ্চ করতে হয়। আমি সারাদিন কাজে ব্যস্ত থাকি। আঙ্কেলের একটা মেয়ে আছে, তার নাম শ্রেয়া। দুদিন পর শ্রেয়া লন্ডন থেকে দেশে ফিরবে। যেহেতু আঙ্কেলের বয়স হয়েছে, তাই আঙ্কেল আমাকে শ্রেয়াকে ড্রপ করার দায়িত্ব দেয়। আমি শ্রেয়াকে চিনি না, শ্রেয়াও আমাকে চেনে না। তাই আমার একটা ফটো শ্রেয়াকে পাঠায়, আবার শ্রেয়ার একটা ফটো আঙ্কেল আমাকে দিয়ে দেয়, যাতে করে তাকে ড্রপ করে আনতে সুবিধা হয়। আমি শ্রেয়ার ফটো দেখলাম। শ্রেয়াকে দেখতে এতটাই সুন্দর যে আমার কাছে মনে হয়েছে কোনো ছেলে যদি তাকে দেখতো তাহলে ক্রাশ খাবেও না, আবার প্রেমও করতে চাইবে না, সোজা বিয়ের প্রস্তাব দিবে। তো শ্রেয়া প্লেন থেকে ল্যান্ড করলো। আমি একটা গাড়ি নিয়ে শ্রেয়াকে ড্রপ করতে যাচ্ছি। পৌঁছে গেলাম এয়ারপোর্টে। আমি শ্রেয়াকে খুঁজছি, জানি পেয়ে যাব। আমি চোখ ঘুরিয়ে ফিরিয়ে খুঁজছি। আমার মনে হলো কেউ আমাকে ডাকছে। এই রাসেল, শুনছো? এই যে, এদিকে তাকাও। আমি বেশ অবাকই হলাম, কারণ তাকে আমার খুঁজে বের করার কথা ছিল, কিন্তু সেই আমাকে খুঁজে বের করেছে। আমি শ্রেয়া ম্যাডামের কাছে গেলাম। তুমি রাসেল, তাই তো? হ্যাঁ ম্যাডাম। বলো তো আমি কে? আপনি শ্রেয়া ম্যাডাম? এতক্ষণ ধরে ডাকছি, শুনছো না কেন? আসলে এত মানুষের কোলাহল, তাই শুনতে পাইনি। আচ্ছা ম্যাডাম, একটা প্রশ্ন করি। হ্যাঁ, বলো। আপনি আমাকে এত সহজে চিনে খুঁজে বের করলেন কিভাবে? বাবা তোমার একটা ছবি পাঠিয়েছিল, পরে আমি সেটা বারবার দেখে মুখস্থ করে ফেলেছি। আসলে বাসায় একা একা যেতে কেমন জানি লাগবে, তাই তোমার মুখটা ভালো করে চেনার দরকার ছিল। আচ্ছা, এখন কি দাঁড়িয়ে থাকবে, নাকি আমাকে বাড়িতেও নিয়ে যাবে? আমি ম্যাডামের দিকে পলকহীনভাবে তাকিয়ে আছি। এই রাসেল, কি হলো? এইভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? চলো, তাড়াতাড়ি না হলে দেরি হয়ে যাবে। না মানে হ্যাঁ চলুন, আর আপনার সুটকেসটা আমায় দিন। আমি শ্রেয়া ম্যাডামের সুটকেসটা নিয়ে গাড়িতে তুললাম। আমি ম্যাডামকে পেছনে বসার জন্য দরজা খুলে দিলাম, কিন্তু ম্যাডাম পেছনে না বসে স্টিয়ারিং এর পাশের সিটে বসে পড়ে। এখন যাও। না মানে ম্যাডাম, আপনি আমার ম্যাডাম হয়ে আমার পাশে বসবেন? আমার একা বসতে ভালো লাগে না, আর আমি যদি পেছনে বসি তাহলে তো তোমার নিজেকে ড্রাইভার মনে হবে, তাই না? আমি বলতে পারছি না যে আমি তো তাদের বাড়ির সদস্য নই। এখন যদি আমি তাদের এখানে কাজ করি এটা বলি, তাহলে নিজেকে না, বরং আঙ্কেলকেই যে ছোট করা হবে। কারণ মানুষটা যে বড্ড ভালো। আমি কিছু বলিনি। শ্রেয়া ম্যাডাম আমার পাশে বসে আছে, আর আমি ড্রাইভ করছি। ম্যাডাম তখন বলছে যে, এই রাসেল, শোনো। জি ম্যাডাম বলেন। তুমি কি করো? আমি এমবিএ কমপ্লিট করছি। গ্রেট। আমি পদার্থবিজ্ঞানে ডক্টরেট করছি। তো চাকরি বাকরি করছো না? মানে ঘুষ চাই। আজকালের যুগে ঘুষ টুস ছাড়া চাকরি দেয় না। এত কষ্ট করে পড়াশোনা করেছি যে ঘুষ দিয়ে চাকরি নেওয়ার জন্য? তুমি তো বেশ আত্মমর্যাদা সম্পন্ন মানুষ, তবুও কিছু একটা করার দরকার না? করছি তো, আপনার বাবার একটা ফ্যাক্টরির দেখাশোনা করছি। ভেরি গুড। এই থামো থামো। আমি গাড়ি থামি বললাম, কি হয়েছে? ওই দেখো, ওই দেখো, কুলফি। আমার না খুবই কুলফি খেতে ভালো লাগে। সেই ছোটবেলায় খেতাম, কিন্তু 10 বছর বয়সে লন্ডনে চলে যাওয়ায় এই সব কিছুকেই অনেক মিস করেছি। ঠিক আছে ম্যাডাম, আপনি গিয়ে কুলফি নেন। এই রাসেল, 1000 টাকার ভাঙতি নেই? লাগবে না, আমি দিয়ে দিচ্ছি। ছেড়ে আর 2টো কুলফি কিনেছে। এই নাও রাসেল, তুমি একটা খাও। না না ম্যাডাম, আপনি খান। ছেড়ে ম্যাডাম আমাকে জোর করে কুলফিটা আমার মুখে ঢুকিয়ে দিল। আমরা বাসায় পৌঁছে গেলাম। আমি ম্যাডামকে দিয়ে আমার বাসায় চলে গেলাম। বাসায় শুয়ে আছি, দেখলাম আঙ্কেল ফোন করেছে। ফোন করে বলছে যে আমি যেন সেরা ম্যাডামকে একটু ঘুরতে নিয়ে যাই। আমি গেলাম। আচ্ছা ম্যাডাম, আপনি কোথায় যাবেন বলুন? তোমার যেখানে ইচ্ছা। চলুন নদীর পাড়ে ঘুরতে যাই, ওখানে সব সময় মনোমুগ্ধকর মিষ্টি বাতাস বয়ে থাকে। তাই চলো। আমি সেরিয়া ম্যাডামকে নিয়ে ওখানে গেলাম। দেখো দেখো, নদীর পানি রোদে ঝলমল করছে। ঠিক বলেছেন ম্যাডাম। এই রাসেল, এত ম্যাডাম ম্যাডাম করো কেন? হ্যাঁ, আমি তো তোমার ছোট। তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। কি, হবে তো আমার বন্ধু? না মানে, এই বলো বলছি, আমার বন্ধু হবে? ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি আপনাকে তুমি করে ডাকতে পারবো না, আপনি বলেই ডাকবো। ওকে, শুধু ম্যাডাম বলাটা বাদ দিবে। হ্যাঁ চলুন, অনেক ঘুরেছি, এখন বাসায় যেতে হবে। এইভাবে অনেকদিন চলে যায়।
আমি 2 সপ্তাহের জন্য একটু শহরের বাইরে যাই। 2 সপ্তাহ পরে বাসায় ফিরে বসে আছি। তখন কেউ আমার পেছন থেকে চোখ ধরেছে। আমি বললাম, আপনি শ্রেয়া, তাই না? তুমি কিভাবে জানলে? আগে বলুন, আপনি কেমন আছেন? আমি তো মহা খুশি। এত খুশির কারণটা কি? এই নাও কার্ড। আমি কার্ডটা খুলে দেখলাম এটা একটা বিয়ের কার্ড। পাত্রীর নামটা দেখে আমার চোখে জল ছলছল করছে, কারণ বিয়ের কার্ডটা যে শ্রেয়ার। তোমার কিন্তু আসতেই হবে আমার বিয়েতে। ছেলে আমার ভার্সিটি লাইফের বন্ধু। ওর নাম অভি। সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই নাও ছেলের ফটো দেখো। কেমন হয়েছে? আমার খুবই কষ্ট হচ্ছে। আমি বললাম যে, বেশ হ্যান্ডসাম, আপনার সাথে বেশ মানাবে। তখনই আমার চোখের এক ফোঁটা পানি কার্ডের লিখিত অভিনামের মধ্যে পরে নামটা মুছে গেল। এই, তুমি কাঁদছো কেন? কই, আমি তো কাঁদছি না। চোখে কিছু একটা পড়েছে মনে হয়। তখন দেখলাম ছেলে আমার মুখের কাছে এসে তার হাতটা আমার মুখে ধরে আমার চোখে ফু দিতে লাগলো। চোখ খোলা রাখো। আমি দেখছি তোমার চোখে কি ঢুকেছে। এখন ভালো লাগছে? হ্যাঁ, ছেড়ে চলে যায়। আমার মনে হচ্ছে আমার কি যেন একটা মূল্যবান জিনিস হারিয়ে ফেলেছি। আমি তো শ্রেয়ার সাথে মিশতে মিশতে তাকে আমার এই অবুঝ মন দিয়ে দিয়েছি। তো আমাকে গায়ের হলুদের দিন ছেড়ে আমাকে ফোন করলো। আমার যেতে একদম ইচ্ছে করছিল না। পরে দেখলাম ছেড়ে আমাকে বাসা থেকে নিয়ে যেতে এসেছে। আমি বললাম, আপনার না গায়ে হলুদ? আমি তোমার জন্য অপেক্ষা করছি। কেন? আমি চাই তুমি আমার গালে প্রথম হলুদ লাগাও। তাই আমি কাউকে তোমার আগে আমার গায়ে হলুদ দিতে দেইনি। এই নাও হলুদ লাগাও। আমি শ্রেয়াকে আমার হাতে হলুদ লাগিয়ে দিলাম। শ্রেয়াও আমাকে হলুদ লাগিয়ে দেয়। দোয়া করি খুব তাড়াতাড়ি আমার বন্ধুটার জন্য যেন একটা মিষ্টি মেয়ে তার বউ হয়ে আসে। এইভাবে বিয়ের দিন সামনে এসে পড়ে। আজ শ্রেয়ার বিয়ে। আমি মুখে অস্বস্ಥ হাসি নিয়ে শ্রেয়ার বাড়িতে গেলাম। জামাইয়ের জন্য সবাই অপেক্ষা করছে, কিন্তু আসছে না। এইভাবে রাত 11টা বেজে যায়, কিন্তু জামাই আর আসে না। শ্রেয়ার তার বাবার মুখে বিষণ্ণতার ছাপ। তারপর শ্রেয়ার বাবা একটা স্ট্রোক করে। আমি আর শ্রেয়া আঙ্কেলকে হাসপাতালে নিয়ে যাই। আইসিইউ রুমে শ্রেয়া আর আমাকে দেখে আমাকে শ্রেয়াকে বিয়ে করতে বলে। শ্রেয়া প্রথমে রাজি হয় না, তারপর বাবা কথা ভেবে বিয়েটা তাকে করতেই হয়। ফ্ল্যাশব্যাক থেকে বাস্তবে ফিরে আসা হলো। শ্রেয়া এখন বাসর ঘরে। রাত 12টা বেজে গিয়েছে। আমি এখন রুমে গেলাম। বিছানায় শ্রেয়া শুয়ে আছে। আমি তার কাছে যেতেই, দাঁড়াও রাসেল, আমি তোমার সাথে থাকতে পারবো না। এই বিয়েটা আমি বাবার মুখের দিকে তাকিয়ে করেছি। আর আমি অভিকে ভালোবাসি। অভির সাথে এই মাত্র আমার কথা হয়েছে। অভি যখন আমাকে বিয়ে করার জন্য আসছিল, তখন সেখানে অভিকে কিছু গুন্ডাদের হাতে পড়তে হয়, যার জন্য এত সব বিপত্তি। সরি রাসেল, আমি তোমাকে স্বামীর অধিকার দিতে পারবো না। তুমি আমার খুব ভালো একটি বন্ধু। তুমি বিছানায় শুয়ে পড়ো, আমি মেঝেতে শুয়ে পড়ছি। আপনাকে দেখে মনে হয় আপনি কোনোদিন সোফায় শুননি। তাহলে মেঝেতে কিভাবে শুবেন? আপনি বরং বিছানায় শুয়ে পড়ুন। আমি মেঝেতে শুয়ে পড়ছি। তোমার কষ্ট হবে। আমার কষ্ট আপনি বোঝেন? যান, শুয়ে পড়ুন। আমি নিচে শুয়ে পড়লাম। আমি তো শ্রেয়াকে ভালোবাসি, তাই ভালোবাসার মানুষকে বুঝতে হয়। আমি ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে কেউ মনে হলো আমায় ডাকছে। রাসেল, এই রাসেল। কি হলো, এত রাতে ডাকছেন কেন? বাইরের শোষো শব্দে আমার খুবই ভয় লাগছে। তুমি কিছু করো না প্লিজ। আপনি ঘুমান, আপনাকে পাহারা দিচ্ছি। শ্রেয়া ঘুমিয়ে পড়ে। শ্রেয়াকে দেখতে খুবই মায়াবতী লাগছে। তাকে দেখেই আমার সময় কেটে গেল। পরে আমি একটু ঘুমালাম। উঠে দেখি শ্রেয়া গোসল করে বের হচ্ছে। এই অবস্থায় শ্রেয়াকে পেছন থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল, কিন্তু সে অধিকার আমায় দেয়নি এখনো। এই রাসেল, আপনি রান্না করতেও জানেন? তুমি কি মনে করেছো যে আমি লন্ডনে থেকে শুধুই কি পড়াশোনা করেছি? আচ্ছা, কি রান্না করেছেন? রুটি আর ভাজি। আমি খাবার খাচ্ছি আর ভাবছি, রান্না এত ভালো হলো কি করে? বিদেশে তো অনেক সময় থাকছে, তাই বলে রান্না এত সুন্দর? তোমাকে একটা কথা বলবো? কি কথা? না মানে, অভি চাইছে যে আমার ডিভোর্সটা যেন হয়ে যায়, যার ফলে আমি অভিকে বিয়ে করতে পারবো। কথাটা শুনে আমার হিচকি হতে লাগলো। এই নাও পানি খাও। হেঁচকি থেমেছে? না, ঠিক আছে, আমাকে ফ্যাক্টরির কাজে যেতে হবে। আমি যাই। নাস্তাটা তো পুরো খেয়ে নাও। না, আমার খিদে নেই। আমি ফ্যাক্টরি কাজ শেষ করে সন্ধ্যায় বাসায় ফিরলাম। গুড ইভিনিং রাসেল। গুড ইভিনিং। আজকে তোমার দিন কেমন কাটলো? ভালো। বাবার শরীর এখন কেমন আছে? ভালো। আচ্ছা, আমাদের ডিভোর্স পেপারের কি হলো? উকিলের সাথে দেখা করতে হবে। ঠিক আছে, যাও শুয়ে রেস্ট নাও।
আমি রাতের খাবার নিয়ে ভাবছি। এইভাবে কয়েকটা মাস কেটে যায়, আমাদের মধ্যে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। আমি একদিন লক্ষ্য করলাম রাতে সেরিয়া গুমরাচ্ছে। আমি বিষয়টা বোঝার জন্য তার কপালে হাত দিয়ে দেখলাম সেরিয়ার অনেক জ্বর। আমি কি করব বুঝতে পারছি না। বাবাকে বিষয়টা জানালাম। বাবা বলল জলপট্টি দিতে। আমি সারা রাত সেরিয়াকে জেগে জেগে জলপট্টি দিলাম। ভোরে তার পাশেই মাথা রেখে ঘুমিয়ে পড়ি। সকাল হয়ে যায়। এই রাসেল, তুমি এখানে? দেখুন, আপনার ভয় পাওয়ার দরকার নেই। আমি আপনার সাথে তেমন কিছু করিনি। আসলে রাতে আপনার জ্বর এসেছিল, তাই আমাকে আপনার জ্বর কমানোর জন্য জলপট্টি দিতে হয়েছে। আমি দেখলাম সেরেয়া তার হাতটা আমার গালের দিকে নিয়ে আসছে। আমি চোখ বন্ধ করে ফেললাম। ভাবলাম হয়তো একটা থাপ্পড় মারবে, কিন্তু সে তা না করে আমাকে অবাক করে দিয়ে গালে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, এই, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমাকে মারবো না। আমি জানি তুমি কতটা সৎ। আর তোমাকে ধন্যবাদ। আপনি কি আমাকে বন্ধু মনে করেন? হ্যাঁ, অবশ্যই। আপনি কি জানেন না বন্ধুদের মধ্যে থ্যাঙ্ক চলে না? সরি। ঠিক আছে, চলুন খাবেন। এখনো তো রান্না করিনি। আমি রান্না করেছি। তুমিও রান্না করতে পারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 5 বছর ধরে বাবাকে রান্না করে আমি খাইয়ে আসছি। রাসেলের হাতের রান্না খেয়ে আমি তো ইমপ্রেসড হয়ে গেলাম। আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি, দাঁড়ান আমি কেটে দিচ্ছি। আমি সেরার জন্য ফল কাটতে গেলাম। ফল কাটছি আর চিন্তা করছি যে সেরাকে দেখে মনে হয় সেরে আমার সাথেই সুখে আছে। তাহলে কেন সেরে আমাকে ছেড়ে চলে যেতে চায়? আমি দেখলাম আমার হাতটা কেটে গিয়েছে। উহ! দেখি দেখি। রাসেল, তোমার হাত থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। আমি রাসেলের হাতের কাটা অংশে আমি মুখ লাগালাম। এখন রক্ত পড়া বন্ধ হয়ে গিয়েছে। এই এই, তুমি কি করছো? হাত জ্বলবে তো। দাও, আমি খেয়ে দিচ্ছি। ছেড়ে আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি ভাবলাম ছেড়ে এই ভালোবাসার মায়াজাল ছিঁড়ে যেতে পারবে। এইভাবে 6 মাস পার হয়ে গেল। আমি ডিভোর্স পেপারটা রেডি করে ফেললাম। একদিন অভিকে আমার বাসায় ডাকলাম। ছেড়ে একটু বাইরে গিয়েছে। আসলে ভালোবাসার মানুষ চাওয়া অপূর্ণ রাখতে নেই। তাই নিজের ভালোবাসাকে নিজের কাছে রেখেই আমার ভালোবাসার মানুষকে তার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিচ্ছি। শ্রেয়া ঘরে ঢুকে তো অবাক। আমি বললাম, এই নাও ডিভোর্স পেপার। আমি সাইন করে দিয়েছি। আর সামনে তো দেখতেই পাচ্ছ যে অভি এসেছে। অভি আমার সামনে থেকে শ্রেয়ার হাত ধরে নিয়ে যাচ্ছে। আমার হাত ধরে অভি আমাকে নিয়ে যাচ্ছে। আমার কেন জানি খারাপ লাগছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম রাসেলের চোখে পানি। আমার বুকেও এক অজানা কষ্ট হচ্ছে। আমি অভির হাত ছাড়িয়ে দৌড়ে গিয়ে রাসেলের সামনে দাঁড়াই। এই কিছু ফেলে গিয়েছো নাকি? আমি দেখলাম ডিভোর্স পেপারটা ছিঁড়ে ফেললো। এই থাপ্পড়টা দিতে ভুলে গিয়েছি রে। আমাকে ভালোবাসিস বলতে পারিস না? বল, তুই কি আমায় ভালোবাসিস? এখানে আপনার কষ্ট পাওয়ার কিছু নেই। এটা আমার একতরফা ভালোবাসা ছিল। আসলে এই 6 মাস একসাথে থেকেছি তো, তাই একটু কষ্ট হচ্ছে। আপনি কিছুই ভাববেন না। কয়েকদিন পর সব ঠিক হয়ে যাবে। আবার কেন মারলেন? আমাকে আপনি বলছিস কেন? ঠিক আছে, শ্রেয়া বলছি। এ কি, আপনি আমার শার্টের কলার ধরছেন কেন? আমাকে বউ বলে ডাক। না হলে এমন জায়গায় মারবো, তুই কখনো বাবা আর আমি কখনো মা হতে পারবো না। ঠিক আছে বউ। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তাহলে অভির কি হবে? ওর কি হবে সেটা আমার আর তোমার জানার দরকার নেই। চলো, তুমি আবার জামাই সাজবে আর আমি আবার বউ সাজবো। শুধুই কি সাজবে? না, তা কেন হবে? খেলবো তো। সবকিছু নতুন করে সাজানো হলো। আমি খাটের দিকে আসছি। দাঁড়াও দাঁড়াও। কি হলো? ওই দেখো, এনার্জি ড্রিঙ্ক। ওটা খেয়ে তারপর আমার কাছে আসো। এটা খেয়ে কি হবে? দেখো, তুমি এটা খেলে রোমান্স করার জন্য বাড়তি এনার্জি পাবে। আমি চাই না তুমি রোমান্স শুরু করতে না করতেই হাঁফিয়ে যাও। তাই ড্রিঙ্কসটা তোমার জন্য। এই ড্রিঙ্কটা তো তোমারও প্রয়োজন হতে পারে। আমি অলরেডি 5 প্যাকেট খেয়ে আমার এনার্জি ফুল করে রেখেছি। তাহলে তো আমি তোমার সাথে পারবো না। আমি তো তোমার আগেই হাঁপিয়ে যাব। না, এটা চিটিং। আমার আরো 4টা লাগবে। সমান সমান এনার্জি চাই। টেবিলে রাখা আছে, নিয়ে খেয়ে নাও। তারপর বাকিটা সমান সমান এনার্জি নিয়ে ভূমিকম্প শুরু হয়ে গেল। জানি না ভাই, কে আগে থামবে। বাসর ঘরে বসে আছি। পরনে সাদামাটা লং ড্রেসটা শুধু। অন্য সব বাসর ঘরের মতো এ বাসর ঘরটা ফুলের গন্ধে মৌ মৌ করছে না। না, আমি ভালোবেসে আমার বরের অপেক্ষা করছি। অচেনা এই ঘরে বসে থাকতে আমার দম বদ্ধ হয়ে আসছে। বেশ বিরক্তিকর লাগছে, কারণ বিয়েতে আমার
মত একদমই ছিল না। জোর করে বিয়ে দিয়েছে আমাকে। আমার ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায়। তখন থেকে আমি ছোট চাচুর কাছে বড় হই। আমি খুব জ্বালাতন করেছি ছোট থেকে চাচ্চুকে। আমি খুব দুষ্ট ছিলাম। এমন কোনো দিন নাই চাচ্চুর কাছে বিচার যায়নি। তাই আমাকে বিদায় করতেই চাচ্চুকে এক প্রকার জোর করেই বর্ণ চৌধুরীর সাথে আমার বিয়ে দিয়েছে। সকালেও জানতাম না আজ আমার বিয়ে হবে। আমি তো সব সময়ের মতো হেলে দুলে কলেজ থেকে বাড়ি ফিরি, কিন্তু বাসায় এসে আমি হ্যাং। বর্ণের বাবা আমার চাচ্চুর বন্ধু। তারা দুজন মিলেই বিয়েটা হুট করে ঠিক করে। বর্ণকে আমি ২-১ বার দেখেছি ছোটবেলা, চাচ্চুর বন্ধুর ছেলে সেই সুবাদে। কিন্তু কথা কোনোদিনই হয়নি বর্ণের সাথে। হবে কেমনে? বর্ণ চৌধুরী বলে কথা। এই চৌধুরী নামের মানুষ আমার একদম পছন্দ না। খালি বড়লোক ভাব দেখায়, অহংকারীও হয়। বড়লোক মানুষ ভালো না। যদিও বর্ণ হারামিটা হ্যান্ডসাম আছে, তাতে কি? আমি কি বর ধুয়ে পানি খাবো? যত সব। আমার তো ইচ্ছে ছিল একটা মোটামুটি ঠিকঠাক ছেলেকে বিয়ে করব, যে আমাকে অনেক ভালোবাসবে, যার টাকা কম থাকবে। তার উপর আমি নিজে ভাব দেখাবো, বড় লোক সাজবো, সুন্দরী বলে ভাব নেব। কিন্তু আফসোস, সব শেষ হয়ে গেল। সব চিন্তা জলে গেল। তো দেখতে পাচ্ছি এই বর্ণ চৌধুরীর রুমে তার ইয়া বড় একটা ছবি দেয়ালে টানানো, যা আপাতত আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে মনে হচ্ছে। তার গুণগান গাইছি বলে চোখ দিয়ে যেন গিলে খাবে আমাকে। মন চাইছে চোখ দুটো কাঁটা চামচ দিয়ে টুস করে গেলে দিই। কেমন হবে এসব ভাবনার মধ্যেই ভয়ানক জোরে দরজা লাগানোর বিকট শব্দে কেঁপে উঠি ভয়ে। সাথে সাথে পেছনে তাকিয়ে দেখি অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে বর্ণ। খরগোশের মতো সুন্দর মুখখানা লাল হয়ে আছে। কিন্তু কেন তাই ভাবছি। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। কি বলবে এই ছেলে তাই ভাবছি। বর্ণ অগ্নিদৃষ্টি নিয়ে এগিয়ে আসে বেলার দিকে আর বলে ওঠে, কিছু কথা বলবো, কান খুলে শুনে রাখো। হুম, বলুন। তোমার মতো আউলা ঝাউলা পাগলি মেয়ে আমি নিজের বউ মানতে পারছি না। হুম। কি হুম? শুনে রাখো, আমার থেকে ভয়ানক দূরে থাকবে তুমি। আমি যদি পারি তোমায় মেনে নিতে তাহলে মানবো, না হলে ডিভোর্স দিয়ে দিব। তাহলে বিয়ে করেছেন কেন? কারণ বড়দের ওপর কথা বলার মতো বেয়াদবি করতে পারিনি। সব এমন হঠাৎ হয়, আগে জানলে অবশ্যই আটকাতাম বিয়ে। কিন্তু তোমাকে আমি মেনে নিতে পারবো না। আমাকে আওলা ঝাওলা পাগলনি অনেকেই বলেছে জীবনে, আর আমি সেসব কটার একটা চুলো মাথায় রাখিনি। সাথে শত্রুরা তো আছেই, কিন্তু আজ এই বর্ণ চৌধুরীর মুখে এসব কথা শুনে খুব খুশি লাগছে। মন চাইছে নাগিনের সাথে সাকি সাকি ডান্স দিতে। আমি সব কটা দাঁত বের করে বললাম, আপনি এনি টাইম আমাকে ডিভোর্স দিতে পারেন, আমি সাইন করে দিব, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ, আই নো, টাকা চাই তোমার। তোমরা মেয়েরা তো এমনই। স্টপ, আমি শর্ত আছে বলেছি, কিছু চাই বলিনি যে টাকার কথা বলছেন। হ্যাঁ, বলো কি শর্ত? আমাকে শুধু একটা জব ঠিক করে দিবেন, আর সেটা 2 দিনের মধ্যে, ব্যাস। আর কিছু চাই না আপনার থেকে। হোয়াট? বর্ণ চৌধুরীর ওয়াইফ জব করবে? স্টপ, কুল ডাউন। আপনি তো আমাকে ওয়াইফই মানেন না, তাহলে আবার কিসের কি? লিসেন, কিছু বলার আগেই থামিয়ে দিল। আপনি যদি আমাকে জব খুঁজে না দেন, তাহলে আমি আপনার বাবাকে বলে দিব আপনি আমাকে মেনে নেন নাই, আর ডিভোর্স দিবেন বলেছেন। দিব না তোকে ডিভোর্স। তুই আমার বউ, রাইট? চল এখন। এই 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 কি করছেন আপনি? ছাড়ুন, আমি এই বিয়ে মানি না। মানতেই হবে, ভালোই ভালোই বলছিলাম, শুনিসনি কেন? খুব শখ আমি তোকে মেনে নেওয়ার, তাই তো এখন আমি আমার অধিকার নেব তোর থেকে। প্লিজ, আপনি যা বলবেন আমি শুনবো। ছেড়ে দিন প্লিজ। মনে থাকবে তো?
না হলে রাতে কিন্তু একাই থাকতে হবে এই রুমে। তখন হ্যাঁ হ্যাঁ, সব মনে থাকবে। প্লিজ ছাড়ুন আমাকে। ছাড়বো, তবে মনে রেখো এই ঘরের কথা বাইরে গেলে, আই মিন টু সে বাবার কানে ভুলেও গেলে তোমার এমন অবস্থা করব আয়নায় নিজেকে চিনতে পারবে না। আল্লাহ, জানতাম বড়লোক মানুষ খারাপ, কিন্তু সাথে এই চৌধুরীও। কিন্তু এখন তো ডেঞ্জারাসও মনে হচ্ছে। আল্লাহ, কার পাল্লায় পড়লাম আমি? বাঁচাও আমাকে। তাড়াতাড়ি যেন ডিভোর্স দিয়ে দেয় এই খরগোশ ছেলে। হ্যাঁ, খরগোশই তো। খরগোশের মতো সাদা, আবার খরগোশের মতোই লাফায়। কিন্তু আমার কি হবে এই খরগোশের পাল্লায় পড়লে? না না, বেলা, এভাবে চুপ থাকলে চলবে না। তোকে বিয়ে করে এখন ডিভোর্সের কথা বলছে, এখন জবও করতে দিবে না। মগের মূল্য নাকি? আমার কেন এই খরগোশের কথা শুনতে হবে? হুম, শুনবো না আমি। জব তো বর্ণ চৌধুরী তুমি নিজেই বের করে দিবে আমাকে। দেখে নিও, আজ তোমার দিন, কাল আমার দিন হবে, প্রমিস। একটু পর রুমে গিয়ে দেখি বর্ণ ওয়াশরুম থেকে বের হচ্ছে। তাই দেখে ভয় আবার ফুরুত করে বারান্দায় যেতে চাইবো, তার আগেই বর্ণ বলে উঠে, এই মেয়ে দাঁড়াও। ইয়ে মানে জি, আবার কি? এভাবে চড়ুই পাখির মতো ফুরুত ফুরুত করো কেন? আর আপনি খরগোশের মতো লাফান কেন? কি, আমি খরগোশ? সরি। এই বাচ্চা মেয়ে, তুমি কি সব বলো? যাও ফ্রেশ হয়ে বারান্দায় শুয়ে পড়ো। কি? বারান্দায়? আমি বারান্দায় শুতে পারবো না। আপনি যান বারান্দায়। একটু আগের কথা ভুলে গেছো? সব কথা শুনবে বলেছিলে। ইয়ে মানে বাইরে ভয় করে তো। ঠিক আছে, শুচ্ছি। আচ্ছা, থাকো তুমি এখানে। তুমি এখানে সোফায় শুয়ে পড়ো। আর শোনো, সকালে বাবার সাথে ভালো ব্যবহার করবে। ওকে, গুড নাইট। হোয়াট গুড ডু নাইট? ইয়ে মানে খুশির ঠেলায় বলে ফেলছি। যত সব পাগল ছাগল গলায় ঝুলছে। আমার কেউ নেই ভালোবাসার। বর্ণ চৌধুরীও চাচুর মতো। মিস ইউ আম্মু আব্বু। বধূ সেজে বাসর ঘরে বসে আছে দিয়া। শাড়ি গহনা, এমনকি রুমের জিনিসপত্র থেকেও উজ্জ্বলতা ছড়ালেও দিয়ার মুখে নেই উজ্জ্বলতার আলো অথবা প্রসন্নতার খুশির চিহ্ন। হঠাৎ করেই দরজা খোলা শব্দে চমকে উঠল সে। দরজার ওপাশ থেকে নীলের বন্ধুরা নীলকে জোর করেই রুমের ভেতরে পাঠিয়ে দিল। দরজা বন্ধ করে দিয়ে নীল যতই বিছানার দিকে যেতে থাকলো, দিয়ার আতঙ্কটা যেন ততই বেড়ে যেতে লাগলো। নীল বিছানায় একপাশে গিয়ে বসলো, তারপর আস্তে আস্তে বলা শুরু করলো, আমি জানি তোমার জন্য এই মুহূর্তটা কতটা কষ্টের। বাবা মাকে ছেড়ে আসতে সব মেয়েদের অনেক কষ্ট হয়, কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছো? অবশেষে তার স্বামীর বাড়িটাই বেশি প্রিয় হয় এবং সেখানেই জীবনের বেশি সময় ব্যয় হয়। এ থেকেই বোঝা যায় মেয়েদের আসল ঠিকানাই হলো তাদের স্বামীর বাড়ি। দিয়া নীলের কথা শুনে অবাক দৃষ্টিতে নীলের দিকে তাকিয়ে আছে। নীল আবার বলা শুরু করে, তুমি আজকে প্রথম এই বাড়িতে, তার উপর আমি একজন অজানা মানুষ। স্বাভাবিকভাবেই তোমার খারাপ লাগবে, এমনকি তুমিও ভয় পেতে পারো। তুমি নিশ্চিত থাকতে পারো, যতদিন না তুমি প্রস্তুত হতে পারছো ততদিন আমি তোমায় কিচ্ছু করব না। নীলের কথা শুনে দিয়ার ভয়টা এখন শুধু অবাকেই পরিণত হয়েছে। কিছুক্ষণ আগেও সে অনেক কিছুই ভেবেছিল, কিন্তু এখন তার পুরোটাই উল্টো হচ্ছে তার সাথে। আমি চাই আমরা যেন আমাদের সুখে দুঃখে একসঙ্গে থাকতে পারি এবং একে অপরকে সাপোর্ট করতে পারি। তাই আমার তোমার বিষয়ে এবং তোমার আমার বিষয়ে সবকিছুই জানা দরকার। কথাটা বলতেই নীল দেখে দিয়ার চোখে পানি। আমি যদি ভুল কিছু বলে থাকি তাহলে থাক, বলতে হবে না। না, আপনি কিছু ভুল বলেননি। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু একটা নিয়ে খুব বিষণ্ণ। দেখো, আমাকে বন্ধু হিসাবে সবকিছু বলতে পারো, আর যদি না বলতে চাও তাহলে থাক, জোর করব না।
তা না, আসলে আমার একটা অতীত আছে। আমি জানি না আজকের দিনে আমার এইগুলো কথা বলা উচিত হবে কিনা, তবে কেন জানি মনে হচ্ছে আমার সবকিছু আজকেই বলা উচিত। অবশ্যই। আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন এক আপুর বিয়েতে গিয়েছিলাম। বিয়ের আগের দিন মানে গায়ে হলুদের দিন সবাই মজা করতেছি, আমিও করতেছি। হঠাৎ কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে ধরলাম, কিন্তু তার আগেই কে যেন আমাকে ধরলো। স্বাভাবিক হওয়ার পর বুঝতে পারলাম যে আমাকে মাটিতে পড়ার আগেই ধরেছে। আমি তার পায়ের সাথেই ধাক্কা খেয়েছি। কিছুটা লজ্জিত হয়ে সেখান থেকে চলে এসে আপুদের ঘটনাটি বললে আপুরা সবাই একসঙ্গে হেসে ওঠে। তাদের হাসি দেখে আমি অনেকটাই অবাক হয়ে যাই। পরে শুনি আমি পড়ে যাইনি, আমাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছিল, আর ছেলেটির নাম ছিল হৃদয়। তারপর তার সাথে ছোট ছোট কয়েক দফা প্রতিশোধ নেওয়ার মাধ্যমে আপুর বিয়ে শেষ হয়ে গেল। সবাইকে বিদায় জানিয়ে চলে আসলাম। রাতে হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে ফোন আসে। কথা বলার এক পর্যায়ে বুঝতে পারি হৃদয় ছিল ওটা। ওইভাবে কথা বলতে বলতে আমাদের মাঝে অনেকটা বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্বের এক পর্যায়ে হৃদয় আমাকে প্রপোজ করে। যেহেতু আমারও ওকে ভালো লাগতো তাই আর না করিনি। খুব ভালোই চলছিল আমাদের সম্পর্কটা। আমরা দুজন দুজনকে এতদিনে অনেক ভালোবেসে ফেলেছি। ভালোবাসাটা একটু বেশিই ছিল, তাই ভয়টাও একটু কম ছিল। আম্মুর সাথে অনেক ফ্রি ছিলাম, তাই আমাদের সম্পর্কের কথা তাকে খুলে বলি। আম্মু প্রথমে বন্ধুর মতো আচরণ করে সবকিছু শুনে নানু বাসায় গিয়ে সবার সামনে আমাকে পিটায়। তখন যেন আমি নিজেই বিশ্বাস করতে পারছিলাম না, নিজের মা হয়ে এমন করতে পারলো। তার যদি আমাকে পিটানোর ইচ্ছাই ছিল তাহলে বাসায় পিটাতো। নানু বাসায় নিয়ে সবার সামনে সিন ক্রিয়েট করার কি দরকার ছিল? এর কিছুদিন পর দুনিয়ার কঠিন বাস্তবতার মুখোমুখি হলাম আমি, যেটা আমি কখনোই ভাবতে পারিনি। সেটা হলো আমার সাথে। আমার এক বন্ধুর আইডির মাধ্যমে হৃদয়ের সাথে একটা মেয়ের ক্লোজ একটা পিক দেখতে পেলাম। বন্ধুকে এটা ওটা বলে বোঝাতে পারলেও নিজের অশান্ত মনকে যেন কিছুতেই বোঝাতে পারিনি। তাই তো তখন মুখে ছিল হাসি আর চোখে ছিল পানি। ভালোবাসলে বুঝি প্রতিটি মানুষই এমন হয়ে যায়। নিচের কমেন্টগুলো পড়ে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারিনি। আশ্চর্যের বিষয়, সেদিন আম্মু আমাকে পিটালো, অথচ সেদিনের চেয়ে আজকের ব্যথাটাই বেশি। সেদিনই বুঝতে পারলাম শারীরিক কষ্টের চেয়ে মানসিক কষ্ট কতটা বেশি। এর কিছুদিন পর ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে বারবার তার প্রোফাইলটা চেক করতাম। চেক করতে করতে অশান্ত বেহায়া মনটা তাকে রিকোয়েস্ট দিয়েই দিল। সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর স্বাভাবিকভাবেই কথা হতে লাগলো। সে আবার রিলেশনটা শুরু করতে চাইলো। কথাটা শোনার পর যেন পৃথিবীর সকল খুশি আমার উপর পড়তে থাকলো। নিষ্ঠুর খেলার আরো এক রাউন্ড যেন আমার জন্য বাকিই ছিল। একটা মেয়ে এসে দাবি করলো হৃদয় তার বিএফ। রাউন্ডটার কঠিন নিয়মটাও যেন আমার জন্যই তোলা ছিল। হৃদয়ও মেয়েটার কথার সাথে তাল মিলিয়ে আমাকে ইচ্ছা মতো অপমান করলো। আর সবচেয়ে অদ্ভুত ছিল সে কিভাবে এত নিখুঁত করে আমাকে না চেনার অভিনয়টা করলো। পুরো পৃথিবী যেন আমার কাছে অন্ধকার হয়ে আসলো। পুরো পৃথিবী যখন অন্ধকারে ঢাকা, আমার চোখে তখন রুমের অন্ধকার আর কি। সারাদিন অন্ধকারে বসে থাকায় আম্মু আবার আমাকে পিটায়। খুব অসহায় লাগতেছিল নিজেকে তখন, তাই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্তটা নিয়েই নিলাম। আলমারিতে থাকা ইন্ডিলের ওষুধ বিষ খেয়ে নিলাম। কিছুক্ষণ পর সারা শরীর কালো এবং ঠান্ডা হতে লাগলো। আম্মু অনেক ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তারপর আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। সারা রাত ধরে চলল বিষ বের করার প্রক্রিয়া। বুক এবং মুখ যেন ব্যথায় ফেটে যাচ্ছিল। রেহা এমন তখনও হৃদয়কেই খুঁজতেছিল। যদি একবার সে এসে আমার হাতটা ধরে বলতো, ভয় পেও না, আমি আছি তোমার পাশে, তাহলেই আমি সব কষ্ট ভুলে যেতাম। সুস্থ হওয়ার পর যেন একাকিত্বটা আরো বেড়ে গেল। কাছের বন্ধুরা দূরত্ব তৈরি করা শুরু করে দিল। তাদেরও কোনো দোষ নেই, তারা আমার ভালোর জন্যই তাকে ভুলে যেতে বলে। কিন্তু আমি যে একজন নারী, এই মনে একবার যাকে স্থান দিয়েছি, কিভাবে তাকে বের করে দিব? আল্লাহ তাআলা আমাকে হয়তো একটু বেশি আবেগ দিয়েছে,
তাই হয়তো এত কিছুর পরও তাকে ভোলা তো দূরের কথা, ভুলে যাওয়ার কথাও ভাবতে পারি না। একাকিত্বের কষ্টের চাপে তাকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, তবে এবার রিয়েল আইডি থেকে না, ফেক আইডি থেকে। ফেক আইডি থেকে খুব সুন্দরভাবেই আমাদের সময় কেটে যাচ্ছিল। একটা জিনিস খেয়াল করলাম, হৃদয় রিয়েল আইডিতে আমার যত না কেয়ার করতো, ফেক আইডিতে তার থেকে বেশি কেয়ার করতে লাগলো। তাকে সব সত্যি বলে দিলাম। কিছুদিন পর থেকেই আবার আগের মতন আচরণ দেখতে পেলাম। অনেক অবহেলা এবং অনেক মানসিক কষ্টের মাধ্যমে এসএসসি পরীক্ষা শেষ করলাম। যোগাযোগ করার কিছুদিনের মাধ্যমে হৃদয় তার মায়ের সাথে কথা বলাতে চাইল। আমিও রাজি হয়ে গেলাম। বলার এক পর্যায়ে তার মা আমার কাছ থেকে জানতে চাইল আমি কি সত্যিই হৃদয়কে ভালোবাসি নাকি। আমি উত্তর দেওয়ার আগেই আম্মু চলে আসে এবং তারা দুজনে কথা বলে। পরে আম্মুর থেকে জানতে পারি সে আমার দুঃসম্পর্কের ভাই হয়। দুই পরিবার থেকে মেনে না নিলেও বাধা আর ছিল না। এরপর আমার কলেজ লাইফ এবং হৃদয়ের সাথে সম্পর্ক দুটোই ভালো যাচ্ছিল। একসঙ্গে ঘোরাফেরা, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, সবকিছু যেন স্বপ্নের মতোই ছিল। একদিন রেস্টুরেন্টে বসেছিলাম, হঠাৎ একটা মেয়ে এসে হৃদয়ের পাশে বসলো। কথার এক পর্যায়ে জানতে পারলাম এটা তার নতুন প্রেমিকা, আর আমাকে কাজিন হিসাবে তার কাছে তুলে ধরলো। আমিও হৃদয়কে নতুন করে হারানোর ভয়ে আর কিছু বলিনি। এরপর রাতে কোনো কারণ ছাড়াই সে আবার আমার সাথে ব্রেকআপ করলো। শুনেছিলাম যারা আত্মহত্যা করার পর মৃত্যুর হাত থেকে বেঁচে যায় তারা নাকি ভুলেও আর সেটার চিন্তাও করে না। কিন্তু সবার অবহেলা, সবার ইগনোর এবং ভালোবাসার মানুষটার ধোঁকা সহ্য করার ক্ষমতা ছিল না বিধায় আবার বিষ খেলাম। বিষ খাওয়ার পর বাবা মা আমাকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়লো। সবসময় কেউ না কেউ আমার সাথেই থাকতো। ফোন কেড়ে নেওয়ায় হৃদয়ের সাথে আর যোগাযোগ করতে পারিনি। সে আমাকে ধোঁকা দিয়েও কেন জানি মনের ভিতর একটা বিশ্বাস ছিল যে হৃদয় ফিরে আসবে। হয়তো আমি ওর অন্য প্রেমিকাদের চেয়ে দেখতে অসুন্দর, কিন্তু ভালোবাসাটা বরাবরই ওদের সবার থেকে বেশি। আশায় ছিলাম সে প্রকৃত ভালোবাসার মূল্য দিবে। পুরো 3 বছর তার অপেক্ষায় ছিলাম, কিন্তু সে বাহ্যিক সৌন্দর্যকে প্রাধান্য দিয়ে সুন্দরী প্রেমিকাকে বিয়ে করলো। যদিও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এই জীবনে আর কাউকে বিয়ে করব না, চিরকাল কুমারী থেকে যাব, শুধু তাকেই ভালোবাসবো। কিন্তু বাবা মার চাপে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতেই হলো। আমি জানি বাসর রাতে কোনো স্বামী তার বউয়ের কাছ থেকে এমন কথা আশা করে না, কিন্তু আমি চাইনি এগুলো আপনি অন্য কারো কাছ থেকে শুনুন, তাই নিজেই বললাম। দিয়ার কথাটা শেষ হওয়ার পর নীল পুরাই হতভম্ব হয়ে তাকিয়ে রইল। একটা মেয়ের জীবনে কিভাবে এত কষ্ট থাকতে পারে, তাও আবার এই বয়সে। আমি বুঝতেছি না আমার এখন কি বলা উচিত। তোমার মনের অবস্থার আমি বুঝতে পারতেছি। কি বলে তোমায় সান্ত্বনা দেব তার ভাষাই খুঁজে পাচ্ছি না। শুধু একটাই কথা বলবো, ভাগ্যকে মেনে নিতে শেখো। তুমি আমার বউ হয়ে আসবা এটা তখনই ঠিক করা হয়েছিল যখন আল্লাহ তাআলা তোমাকে তৈরি করেছেন। কারণ আমার বুকে বাম পাঁজরের হাড় থেকেই যে তোমার তৈরি। তাই আমাদের মিলিত যে হওয়ারই কথা ছিল। জানি এটা মানতে তোমার অনেক কষ্ট হবে, কিন্তু মনে রেখো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। জি। দেখছো, তোমার সাথে কথা বলতে বলতে কখন যে ফজরের আজান দিছে বুঝতেই পারিনি। যাও ফ্রেশ হয়ে উজু করে আসো, একসঙ্গে নামাজ পড়বো। আর সব সময় আল্লাহর ওপর আস্থা রাখো, কারণ এই পৃথিবীর সবকিছুই তার ইচ্ছাতেই হয়। এভাবেই কাটতে থাকে নীল এবং দিয়ার বিবাহ পরবর্তী দিনগুলো। নীল সবসময় দিয়াকে হাসি খুশি রাখার ব্যর্থ চেষ্টা করত। কখনো কখনো নীল এমন কার্যকলাপ করত দিয়া না হেসে পারত না। নীলের এত কেয়ার এবং ভালোবাসা দেখে দিয়াও আস্তে আস্তে নীলের ওপর দুর্বল হতে থাকে। নীলের সততা এবং সরলতা এই দুটাই দিয়াকে দুর্বল করতে বাধ্য করেছে। নীল আজকে বাসায় এসে পুরাই অবাক। দিয়া তাঁতের শাড়ি, খোলা চুল, পায়ে আলতা, নাকে ফুল, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, সব মিলিয়ে পুরাই বাঙালির বধূর সাজে সাজছে। ভেতরে ঢুকতেই দিয়া বলে, যান ফ্রেশ হয়ে আসেন, আমি টেবিলে খাবার দিচ্ছি। নীল ফ্রেশ হয়ে এসে আর একবার শক খেলো, কারণ টেবিল সব নীলের পছন্দের খাবার। খিচুড়ি, বেগুনি কাবাব, তিল ভর্তা, গরুর মাংস ভুনা,
আলু ভাজি দেখে নীল যতটা না বেশি খুশি হয়েছে তার থেকে বেশি অবাকই হয়েছে। আর আজকে দিয়াকে কেন জানি অচেনা অচেনা লাগতেছে। খাওয়া শেষে দিয়া নীলের কাছে আজকের রাতটা ছাদে কাটানোর জন্য আবদার করে। নীল এবার শিওর হয় কিছু তো একটা হতে যাচ্ছে তার সাথে। ছাদে যাওয়ার পর দিয়া নীলের কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে বলে, আমি জানি আপনার মনে এখন শুধু একটাই প্রশ্ন, আমি এসব কিভাবে জানলাম। সেটাই তো। আজ সকালে স্টোর রুম পরিষ্কার করতে গিয়ে একটা ডায়েরি পেয়েছি। সেখানে আমি আপনার অতীত জানতে পেরেছি। রিয়া আপু কিভাবে আপনাকে ঠকিয়ে একটা বড়লোকের ছেলেকে বিয়ে করে সবকিছু লেখা ছিল ওইখানে। বিয়ের পর রিয়া আপুর সাথে কাটানো ইচ্ছাগুলাও ওখানে লেখা ছিল। আপনার অতীত আমাকে জানাননি কেন? সেদিন তোমার কথা শুনে অনেক ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর এমনিতেই তুমি অনেক ক্লান্ত ছিলা, তাই আর বলিনি। এরপর তোমাকে বলবো বলবো করে আর বলাই হয়ে ওঠেনি। এত কষ্ট নিয়েও আপনি আমাকে সব সময় হাসি খুশি রাখতে চেষ্টা করেছেন, আমার সব ইচ্ছা পূরণ করেছেন, নিজের ভালোবাসার মানুষকে হারিয়ে আমাকে সান্ত্বনা দিয়েছেন দিনের পর দিন। কেন? কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি তাই। তোমাকে পাওয়ার পর থেকে রিয়ের সব স্মৃতি আমার মাথা থেকে চলে গেছে। আমার বুকে এখন শুধুমাত্র তোমারই স্থান। সেটা আগে বললে কি হতো? আমিও যে ওই একই জিনিসে ফেসে গেছি। নীল সারা রাত দিয়ার কোলে মাথা রেখে শুয়ে থাকলো। আর দিয়া নীলের মাথায় বিলি কাটতে কাটতে তাদের ভালোবাসাময় জীবন শুরু করলো, যেখানে শুধু ভালোবাসাই থাকবে, ঘৃণা অবহেলা না। আর তাদের এই ভালোবাসার সাক্ষী হয়ে থাকলো জ্যোৎস্না মাখা চাঁদের আলো। নীলের চেষ্টায় দিয়া পড়াশোনা শেষ করে বিসিএস দিয়ে সরকারি কলেজের লেকচারার হয়। তাদের সংসারে কোলাহল করে একটা পরীর মতো মেয়ে আসে। অন্যদিকে হৃদয় এখনো নিঃসন্তানই রয়ে গেছে। ডাক্তার নাকি বলেছে তার সুন্দরী বউয়ের সন্তান ধারণ ক্ষমতা নেই। একে সুন্দরী বউ, তার উপর প্রভাবশালী বাপের মেয়ে, ইচ্ছা থাকলেও ডিভোর্স দিতে পারছে না। সারাদিন তাদের সংসারে ঝগড়াঝাটি লেগেই থাকে। আর রিয়ার স্বামী কিছুদিন আগে আর একটা বিয়ে করেছে। এটা নিয়ে তাদের মধ্যে নতুন করে ঝগড়া শুরু হয়েছে। সম্ভবত রিয়ার স্বামী রিয়াকে ডিভোর্স দিবে। হীরা সকলের জন্য না, কারণ সবাই হীরার মূল্য দিতে জানে না। যে দিতে জানে সেই বুঝে সেটা কত দামি জিনিস। আপনি শুধু ভালোবাসা দিয়ে আপনার প্রিয়জনের পাশে থাকুন, দেখবেন সে আপনার জন্য পুরা পৃথিবীর সাথে যুদ্ধ করতেও দ্বিধা করবে না। আর ভুল মানুষকেই যখন এত ভালোবাসতে পারেন, তবে সঠিক মানুষকে কেন নয়? পরিশেষে একটাই কথা, সত্যিকারের ভালোবাসা খুঁজুন, চিনুন, জানুন এবং পেলে তার সঠিক মর্যাদা করুন। এই ডালিম, দরজা খোল। কি হলো? দরজা খোল, মেয়েটা ঘুমাবে না? অন্য রুমে ঘুমাতে বলো। অন্য রুমে মানে? এই রুমেই তো ঘুমাবে। তোমার বৌমা তোমার সাথেই ঘুমাক, আমি পারবো না। দরজা খুলবি নাকি তোর বাবাকে ডাকবো? মাও হয়েছে এক, কিছু হলেই বাবাকে ডাকবে। আরে বাবা, কথায় কথায় বাবাকে ডাকার কি আছে? খুলছি তো। বাবাকে খুব ভয় পাই, সেই রকম রাগী ও গম্ভীর প্রকৃতির মানুষ। আয় মা, ভেতরে আয়। আচ্ছা মা, ওকে অন্য রুমে ঘুমাতে দিলে কি হতো? কষি খুগি তো না যে ভয় পাবে? তোর সমস্যা কি? তুই তো কচি খোকা না যে একসাথে থাকতে পারবি না। আর তোর বউ তো তোর রুমেই ঘুমাবে। আমার তো সারা বিছানা লাগে ঘুমাতে, তুমি জানো তো। আর কোলবালিশ জড়িয়ে না ধরলে ঘুম আসে না। সেটা তো জানি। এখন থেকে দুজন ভাগ করে ঘুমাবি, আর কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাবি। বলেই মা মিটিমিটি হাসতে হাসতে চলে গেল। আমিও দরজা আটকে বিছানায় বসলাম। ভাবছি, যা রাগী এই মেয়ে, যদি কোলবালিশ ভেবে একবার জড়িয়ে ধরি তবেই হয়েছে। আমি শিওর তুলকালাম কাণ্ড বাদিয়ে ফেলবে। একবার একটু সামনাসামনি পড়ে গিয়েছিলাম, একটুর জন্য ধাক্কা খাইনি, তাতেই যা দিয়েছিল এখনো মনে হলে ভয় হয়। আর এখন তো আমি ডালিম আহমেদ, বাবা মায়ের আদরের সন্তান। ছোট্ট একটা কোম্পানিতে মোটামুটি বড় পদে একটা চাকরি করি, বাবা মায়ের সাথেই থাকি।
আর যাকে নিয়ে এত আলোচনা হলো সে হলো সুমাইয়া সুলতানা লিজা। ছোট্ট করে সবাই লিজা বলেই ডাকে। পাশের ফ্ল্যাটেই ওরা থাকে, বাবা মা একটা ছোট্ট ভাই সহ। আর ও এখন আমার বউ, খুব রাগী একটা মেয়ে। আর হঠাৎ করেই বিয়েটা হওয়াতে আমিও একটু অপ্রস্তুত ছিলাম। খুলেই বলি, আজ লিজার বিয়ের কথা ছিল অন্য একটা ছেলের সাথে। অনেক আগে থেকেই সব ঠিক ছিল, আজ সব আয়োজনও করা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়েটা আর হয়নি। ওর হবু বরটা তার গার্লফ্রেন্ড নিয়ে ভাগছে, আর আমার কপাল পুড়ছে। আরে ভাই, তুই ভাগবি যখন তবে আগেই ভেগে যেতিস। শুধু শুধু একটা মেয়ের জীবন নষ্ট করার অধিকার কই পাইলি? আমাদের সমাজে যদি কোনো মেয়ের বিবাহ ভেঙে যায় তবে সব দোষ মেয়েটার, যদিও সেখানে তার কোনো ভূমিকাই ছিল না। তো আমরা উপস্থিত ছিলাম বিয়েতে, পাশাপাশি থাকি, সেই সূত্রে দাওয়াত ছিল। যখন হঠাৎ বিয়ে বাড়িতে হইচই শুরু হবার পর, সবকিছু জানার পর জীবনে বাবার মুখের ওপর কথা বলতে পারিনি। আর আজ অসম্ভব। তখন আমারও মনে হয়েছিল পালিয়ে যাই, কিন্তু বাবার মুখের দিকে তাকিয়ে সে সৎসাহসটা করে উঠতে পারিনি। এরপরেই আমাদের বিয়েটা হয়ে যায়। বউ নিয়ে বাড়ি ফিরলাম। সবাই বিয়ে খেতে গিয়ে ভরা পেটে খেয়ে বাড়ি ফেরে, আমি সাথে বউ নিয়েই ফিরলাম। সৌভাগ্য না দুর্ভাগ্য জানি না, মেয়েটা সেরকম রাগী। তাই চাইছিলাম ও কিছুদিন আলাদা থাকুক, তারপর না হয়। তাই আগে সেই দরজা বন্ধ করে ঘুম দিয়েছিলাম, কিন্তু মায়ের জন্য তার হলো কই। এখন পর্যন্ত লিজার সাথে আমার একটা কথাও হয়নি। ফ্রেশ হয়ে এসে ঘুমাও হুম। বলেই চলে গেল ওয়াশরুমে। আমিও আবার বিছানায় গা সারিয়ে দিলাম। অনু ফ্রেশ হয়ে এসে আমার পাশেই শুয়ে পড়ল। অন্যদিকে আমিও কোলবালিশ নিয়ে ঘুমিয়ে পড়লাম। মন চাইছে কোলবালিশ ফেলে দিয়ে বউটাকে জড়িয়ে ধরি, কিন্তু যদি রাগ করে যাচ্ছে তাই ব্যাপার হবে তাহলে। তাই মনের আশা কোলবালিশ দিয়েই মিটালাম। ভোরে লিজার ডাকেই ঘুম ভাঙল। চোখ খুলে দেখি মেয়েটা গোসল করে খোলা চুলের পানি ঝাড়ছে আর ডাকতেছে। ওর দিকে তাকাতেই চোখটা আটকে গেল। ও যে এত সুন্দর আগে বুঝিনি। মনের অজান্তেই মুখ থেকে বেরিয়ে গেল, মাশাল্লাহ। বাঙালি নারীকে শাড়িতে আসলেই সুন্দর লাগে। আজ লিজাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। আর বুঝবই বা কি করে, যখন দেখি সবসময় হিজাব পরে থাকে, কখনো মুখটাও দেখতে পাইনি। কি হলো? কি দেখছেন অমন করে? লিজার কথায় ঘোর কাটলো? না, কিছু না। ও, এখন উঠুন, অনেক ঘুমিয়েছেন। গোসল করে ফ্রেশ হয়ে নামাজে যান। না, পরে উঠব। কি বললেন? না না, যাচ্ছি। যে রাগী মেয়ে না জানি কি করে বসে আবার। এজন্যই শীতের দিনে বিয়ে করা উচিত না। তাহলে এই ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে। অনেক কষ্টে গোসল করে বের হলাম। দেখি লিজা পাঞ্জাবি হাতে দাঁড়িয়ে আছে। বের হতেই হাতে দিল। পাঞ্জাবি পাজামা পরে মসজিদে রওনা দিলাম। লিজা দরজা পর্যন্ত আসলো। বাইরে বের হতেই আরো শীত লাগতে লাগলো। লিজা ডাক দিয়ে দাঁড়াতে বলল। ভেতর থেকে চাদর এনে দিল। চাদর গায়ে দিয়ে মসজিদের দিকে যাচ্ছি, আর ভাবছি রাগী মেয়েটা আজ এমন মিষ্টি আচরণ করছে কেন? বিয়ের পর সব মেয়েদের মাঝেই কি এই পরিবর্তন আসে? হয়তো আসে, কারণ বিয়ের পরে নতুন পরিবেশ, নতুন দায়িত্ব, নতুন করে যোগ হওয়া কর্তব্য, সব মিলিয়ে বিশাল ব্যাপার। মসজিদে গিয়ে নামাজ পড়ে বাড়িতে রওনা দিলাম। বাড়ি এসে দেখি অনু মায়ের সাথে রান্নাঘরে কি সব খুটুর মুটুর করছে। রুমে এসে আবার শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই লিজা এসে নাস্তা করতে ডেকে গেল। আমি নাস্তা করতে গেলাম। গিয়ে চেয়ার টেনে বসলাম। লিজাকেও মা আমার পাশের চেয়ারে বসিয়ে দিল। নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছি। কোথাও বের হচ্ছেন? অফিস যাব তো। ও, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ঘরের মাঝে তোমার এই হিজাব না পড়লে হয় না? না, হয় না। আপনার সামনে খুলে রাখতে পারি, কিন্তু হঠাৎ যদি বাইরের কেউ আসে? আচ্ছা থাকো, তোমার মন যেভাবে চায়। আমি আসছি, চলুন বলে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে গেল। পৌঁছে ফোন দিয়েন। তোমার নাম্বার তো নাই। মায়ের কাছে দিন। আচ্ছা বলেই চলে এলাম। অফিসে পৌঁছে মাকে ফোন করলাম। প্রতিদিনেরই রুটিন এটা। দুপুর হয়ে এলো, ক্যান্টিনে যেতে হবে খেতে।
ডেস্ক থেকে উঠতে যাব, এমন সময় ফোনটা বেজে উঠল। একটা অপরিচিত নাম্বার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছিলেন? আমি লিজা। ও তুমি, কিছু বলবা? খাইছেন দুপুরে? না, ক্যান্টিনে যাব খেতে। আগে অজু করে নামাজ পড়ে নিন, তারপর খাবেন কেমন? আচ্ছা, তুমি খাইছো? না, আপনি খাওয়ার পরে ফোন দিবেন, তারপর খাবো। না, তোমার নামাজ পড়া হলে খেয়ে নাও। আগে আপনি খেয়ে আসুন। আরে আমি অনুমতি দিচ্ছি, যাও। খেয়ে এসে ফোন দিয়েন, রাখছি। আচ্ছা রাখো। নামাজ পড়ে ক্যান্টিনে গিয়ে খেয়ে নিলাম, তারপর লিজাকে ফোন দিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নামাজ পড়েছেন? নামাজ পড়ে খেয়ে এসে তোমাকে ফোন দিলাম। তুমি খাইছো? না, এখন খাবো। তোমারে না বললাম খেয়ে নিও? আপনার আগে খায় কি করে? আচ্ছা যাও, খেয়ে নাও, রাখছি এখন। আচ্ছা। সন্ধ্যার দিকে বাড়ি ফিরলাম। আজ ঘরটা বেশ গোছালো দেখছি। নিশ্চয়ই লিজা গুছিয়েছে। বলতেই হয় মেয়েটার গুণ আছে। সব ঠিক আছে। আমার কোলবালিশ কই? কোথাও দেখছি না। হয়তো আছে কোথাও, ঘর গোছানোর সময় রাখছে কোথাও। ফ্রেশ হয়ে খেয়ে একটু বিশ্রাম নিলাম। এশার আজান শুরু হতেই লিজা এসে নামাজের জন্য তাগিদ দিল। আমিও রেডি হয়ে মসজিদে রওনা দিলাম। বাইরে বেরিয়ে হাঁটছি আর ভাবছি যে আমি কোনোদিন ঠিকমতো নামাজ পড়িনি, সেই আমার আজ এক ওয়াক্তও মিস হয়নি, একমাত্র লিজার জন্য। রাগী হলেও মেয়েটার মনটা খুব ভালো বলেই মনে হচ্ছে। এই 2 দিনে তো তাই মনে হচ্ছে। মসজিদ থেকে ফিরে ঘরে ঢুকতেই লিজা খেতে ডাকলো। গিয়ে খেয়ে নিলাম। ঘুমাতে এসেও দেখি আমার কোলবালিশ নেই। লিজা, এই লিজা, এদিকে আসো তো। কি হলো? কিছু লাগবে? কোলবালিশ কই? রাগে একটা লুক নিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর কিছু না বলেই চলে গেল। আমি নিরুপায় হয়ে শুয়ে পড়লাম। হাতের কাজ শেষ করে এসে লিজা পাশে শুয়ে পড়ল। আমি ঘুমাতে না পেরে ছটফট করছি। বুঝতে পেরে লিজা বলল, কি, ঘুম হচ্ছে না? না। কোলবালিশ লাগবে? অভ্যাস হয়ে গেছে তো, ছাড়তে পারবো না এত সহজেই। পাশে জীবন্ত একটা কোলবালিশ থাকতে পুরনো অভ্যাস ছাড়তে বলছে কে? কি বলল লিজা? সবটা মাথার ওপর দিয়ে গেল। জীবন্ত কোলবালিশ বলতে কাকে বোঝালো? নিজেকে? তাহলে কি ওকেই জড়িয়ে ধরতে বলছে? লিজা কিছুটা আমার দিকে সরে আসলো। এবার আমি ওর ইঙ্গিত পরিষ্কার বুঝতে পারলাম। তাই দেরি না করে জড়িয়ে নিলাম বুকের মাঝে। ও বিড়াল ছানার মতন মিশে যেতে চাইলো বুকের মাঝে। পরের দিন ঘুমাতে এসে দেখি বালিশ একটা। আজ আবার পাগলিটার কি মতলব? আরেকটা বালিশ কই? আরেকটা কি হবে? এটাতে আপনি মাথা দিবেন। আর তুমি? আগে আপনি শুয়ে পড়েন, তারপর দেখাচ্ছি। আচ্ছা, তুমি না আগে আমাকে দেখলেই কেমন রাগী ভাব দেখাতে? তখন তো আপনি পরপুরুষ ছিলেন, তাই, যাতে আপনি আমার প্রতি দুর্বল না হন। আর আমিও, কারণ ইসলামে এসব কিছু হারাম। বুঝলাম। কিন্তু তোমার তো অন্য কার সাথে বিয়ে হবার কথা ছিল। ছিল, ভাগ্য যেখানে লেখা ছিল সেখানেই হয়েছে। এত সহজে মেনে নিলে কিভাবে? যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে সে সবকিছু খুব সহজে মেনে নিতে পারে। আপনিও তো আমাকে মেনে নিয়েছেন। তোমার সঙ্গ যে পাবে সে সবকিছুই খুব সহজেই মেনে নিবে, কারণ সেও তোমার সাথে থেকে আল্লাহর ওপর বিশ্বাস আরো মজবুত করতে পারে সহজেই। আজ আমি অনেক খুশি তোমার মতন এমন একজনকে পেয়ে। লক্ষ কোটি শুকরিয়া জানাই আল্লাহর দরবারে। আমিও খুশি আপনাকে পেয়ে, যে এত সহজে আল্লাহর পথের পথিক হতে পেরেছেন। এখন ঘুমানো যাক। আবার ভোরে উঠে আগে তাহাজ্জুদ পড়ে তারপর ফজর নামাজ পড়ব। এখন ঘুমাই। এভাবে আমাদের দিনগুলো খুব সহজেই অতিবাহিত হচ্ছে। বাবার সেদিনের সিদ্ধান্ত আমার জন্য সবচেয়ে ভালো ছিল। এরকম একজন বৌমা পেয়ে বাবা মা তো তাদের মেয়ের অভাবটাও ভুলে গেছে। তারা ছেলের বউ না, যেন একটা মেয়ে পেয়েছে। লিজাও বাবা মাকে শ্বশুর শাশুড়ি মনে না করে
নিজের মা বাবা মনে করে। মা মেয়ের মাঝে যেমন মান অভিমান হয়, মা ও লিজার মাঝেও অভিমান ঝগড়া হয়। তখন মা বলে, কেউ কি আমার নিজের মেয়ে নাকি যে সে আমার সাথে কথা বলবে? অন্যদিকে লিজা বলে, নিজের মা হলে রাগ করে থাকতে পারতো। লিজার রাগ কমলে মা খাইয়ে না দেয়া পর্যন্ত খাবে না। মা রাগ করে বলবে, নিজের মেয়ে হলে বলতো, মা চলো আগে খেয়ে নি, তারপর আবার ঝগড়া করবেন। এসব দেখে আমি আর বাবা শুধু হাসি। আমাদের কিছু বলা নিষেধ, এসব তাদের মা মেয়ের ব্যাপার। আমরা বাপ বেটা যেন নাক না গলাই। আমি বা বাবা যদি কিছু বলি, সাথে সাথে লিজা আর মা যতই ঝগড়া করুক না কেন সাথে সাথে এক হয়ে যাবে আর আমাদের ওপর চড়াও হবে। এভাবেই চলছে আমাদের খুনসুটি। এভাবেই কাটিয়ে দিতে চাই বাকি জীবনটা। আসলে কিছু কিছু ভালোবাসা ওপর থেকেই সেট হয়ে আসে, যা কখনো ফুরাবার নয়। প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। তোমরা যারা আমার ভয়েসকে ভালোবাসো তারা এই মুহূর্তে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।